প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি ইভেলে ২১ রাতের আজকের আলোচনা। আপনাদের সাথে আছি আমি রাজীব জামান। প্রিয় দর্শক, আপনারা জানেন ইভেলে ২১ রাতে আমরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করার চেষ্টা করে থাকি এবং বেশিরভাগ সময় আমাদের কথা বলতে হচ্ছে করোনা ভাইরাস পরিস্থিতি, ভ্যাকসিন এবং সেই জায়গাগুলো নিয়ে আজও যথারীতি কথা বলবো। এবং আমরা সকলেই জানি যে সরকার প্রধান, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী করোনা প্রথম দিক থেকে বলছিলেন যে যখনই প্রতিষেধক বা টিকা আবিষ্কার হোক না কেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশও সে জায়গাটি কোনোদিনই পিছিয়ে থাকবে না। আমরা দেখেছি যে সরকারের ঘোষণা অনুযায়ী ইতিমধ্যেই আমরা সোমবার আমরা জানি যে ৫০ লাখ যে টিকা প্রথম ধাপের সেটি সরকারের অর্থায়নে যেটি এসছে সেটি ইতিমধ্যেই বাংলাদেশে প্রবেশ করেছে, যদিও নানা আলোচনা সমালোচনা ছিল। এর আগে যদি আমরা জানি ৪ দিন আগে ভারতের উপর হিসেবে ২০ লাখ ডোজ টিকা আমরা পেয়েছি সেরাম ইনস্টিটিউট থেকে। এবং টিকার প্রয়োগ, টিকার প্রস্তুতি, আমাদের অ্যাপস রেজিস্ট্রেশন এবং সেই জায়গায় নানা অপপ্রচারও রয়েছে। এই জায়গাগুলো নিয়ে আসলে আমরা আজকে কথা বলার চেষ্টা করব এবং এইসব বিষয়গুলো নিয়ে আজকে কথা বলার জন্য আমাদের সাথে ২১ স্টুডিওতে উপস্থিত রয়েছেন অধ্যাপক ডাক্তার লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানী ও শিক্ষাবিদ। আমাদের সাথে ভার্চুয়ালি সংযুক্ত আছেন অধ্যাপক আবু ওমর ফারুক, ওষুধ প্রযুক্তি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আর সংযুক্ত আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, লাইন ডিরেক্টর, চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। তিনজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায়। আমি প্রথমে একটু ফারুক স্যারকে দিয়ে আলোচনা শুরু করতে চাইবো। জানাবো অধ্যাপক এবং ফারুক স্যার, আপনি শুনতে পাচ্ছেন নিশ্চয়ই। প্রথমে একটু জানতে চাইবো যে আমরা জানি যে সরকার আগেই ঘোষণা দিয়েছিল যে কোন দিন আসলে আমাদের টিকা আসবে, কবে প্রয়োগ হবে, এগুলোর পূর্ব ঘোষণা রয়েছে, পরিকল্পনা রয়েছে, সেগুলো নিয়ে অনেক সময় আলোচনা হচ্ছে। তবে আমরা ইতিমধ্যেই সেই জায়গাটা দেখতে পাচ্ছি নানা আলোচনা সমালোচনার পর ঘটনাগুলো বেশ সুন্দরভাবেই সরকার আমাদেরকে প্রমাণ দিচ্ছেন যে তারা যা বলেছিলেন সেটি অনেকটাই এগিয়ে যাচ্ছে। আমরা জানি ২৭ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী টিকাদান কর্মসূচি উদ্বোধনও করবেন। সেই জায়গাগুলো প্রথমে একটু এই যে অবস্থানগুলো সেগুলো আপনি কিভাবে মূল্যায়ন করছেন সেটি দিয়ে আলোচনা শুরু করব। ধন্যবাদ। আপনি যেমনটি বলছিলেন যে একটা প্রত্যাশা ছিল, প্রত্যাশার সঙ্গে শঙ্কাও ছিল। বিশেষ করে শঙ্কাটা আরো বেশি ডালপালা মেলে যখন ওই অপপ্রচারগুলো, গুজবগুলো বিভিন্ন মিডিয়াতে আসে, বিশেষ করে ইন্টারনেটের যে মিডিয়াগুলো, সেখানে আমি নিজেও দেখেছি অনেকগুলো আশঙ্কার কথা বলা হয়েছে, সন্দেহের কথা বলা হয়েছিল। তো যাই হোক, সব শঙ্কা এবং আশঙ্কা, সন্দেহ সবকিছু দূর করে আমরা অবশেষে টিকা পেয়েছি। সত্য যেটি সেটি হলো যে টিকা যেমন যেমন করে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল আসবে, তেমনি তেমনি করেই এসছে। এবং সেই দিনক্ষণগুলো বেশ কম হয়নি। তারা যেভাবে বলেছেন যে জানুয়ারি মাসের এরকম সময়ে টিকা আসবে, তারা টিকা আনতে পেরেছেন। এবং এটির জন্য সরকারকে অবশ্যই ধন্যবাদ দেওয়া উচিত। যে প্রধান কারণটা ধন্যবাদ দেওয়ার, আমি অনেকদিন বাইরে ছিলাম, দেশের বাইরে ছিলাম, সম্প্রতি এসছি। আমার সেলফ কোয়ারেন্টাইন সময়টা মাত্র শেষ হলো। এখন বিষয়টা হলো যে বাইরে আমি দেখেছি যে বাইরের মিডিয়াগুলোতে কোন দেশ কাকে কত টাকা দিয়ে অ্যাডভান্স দিল টিকার জন্য, সেগুলো ফলাও করে বলা হতো। তো ওগুলো দেখতে দেখতে মনের মধ্যে একটা খুব ইনফেরিটি কমপ্লেক্স ধরনের বিষয় জাগতো, যে আহারে এত টাকা তো আমাদের নেই, আমরা এত টিকা সবাই বুক করে নিচ্ছে, আমরা কি টিকা পাবো, আমরা গরিব দেশ। এবং যার যা টিকার দরকার, জনসংখ্যার ৪ গুণ ৫ গুণ টিকার ডোজ তারা এক একজন কিনে নিয়েছেন অগ্রিম। এবং একটা পর্যায়ে জাতিসংঘের পক্ষ থেকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে, টিকার যে অ্যালায়েন্স গাভি এবং কোভ্যাক্স, তাদের পক্ষ থেকেও কিন্তু আশঙ্কা প্রকাশ করা হয়েছিল, সমালোচনা করা হয়েছিল যে এই যে টিকা কেনার, অগ্রিম কেনার যে প্রতিযোগিতা বড়লোক দেশগুলো শুরু করেছে, তাতে করে গরিব দেশগুলো কিন্তু অসুবিধায় পড়বে, সংকটের মধ্যে পড়বে এবং বিশ্ব একটা সংকটের মধ্যে পড়বে। কারণ পৃথিবীর একাংশ টিকা দেবে, আর একাংশ টিকা দেবে না, তাতে করে করোনা কখনো যাবে না। এই মহামারীটি অত্যন্ত ছোঁয়াচে এবং এটিকে একযোগেই সবাইকে সার্বজনীনভাবে টিকা দিয়েই প্রতিহত করতে হবে। তো আমরা সেই কারণে আশঙ্কার মধ্যে ছিলাম যে হয়তো শেষ পর্যন্ত আমরা, আমাদের সরকার টাকা সংগ্রহ করে বসে থাকবেন, দাঁড়ে দাঁড়ে ঘুরবেন, কোম্পানিগুলোর কেউ টিকা দিতে রাজি হবে না, কারণ তাদের কাছে টিকা থাকবে না। তো সেই আশঙ্কাকে আমরা আল্লাহর রহমতে এবং সরকারের পারদর্শিতার কারণে আমরা দূর করতে পেরেছি। আমাদের হাতে এখন ৭০ লক্ষ টিকার ডোজ হাতে আছে এবং এর মধ্যে ২০ লক্ষ টিকা আমরা উপহার হিসেবে পেয়েছি। এবং এটির জন্য আমরা ভারত সরকারকে অবশ্যই ধন্যবাদ জানাবো
এবং ব্যক্তিগতভাবে আমি কিছুটা এই খবরটি শোনার পর প্রথম যে টিকার চালানটি আমরা পেলাম ভারত থেকে, সেটি ওই 20 লক্ষ টিকার। ব্যক্তিগতভাবে আমার সেই পুরনো স্মৃতি মনে পড়লো, সেই গৌরবময় স্মৃতি 1971 সালে যখন আমরা ছাত্র ছিলাম। তখন সেই এই 1971-এর মহান মুক্তিযুদ্ধের শেষের দিকে 6 ডিসেম্বর তারিখটা আমার মনে পড়ে, যে সেই দিন ভারত এবং ভুটান আমাদেরকে স্বীকৃতি দিয়েছিল বাংলাদেশকে। সেদিন আমাদের আনন্দের যে বহিঃপ্রকাশ ছিল সেটি বলে বোঝানো যাবে না। আমরা যেন একটা হতাশার সাগরের মধ্য থেকে, সংগ্রামের মধ্য থেকে হঠাৎ করে একটা আশার আলো আমাদের সামনে এলো, যে এবার আমরা নিশ্চয়ই স্বীকৃতি যখন পেয়েছি, আরো দেশ স্বীকৃতি দেবে এবং আমাদের যুদ্ধটা এখন আর প্রলম্বিত হবে না, খুব তাড়াতাড়ি বোধহয় শেষ হবে, বিজয় বোধহয় আমরা তাড়াতাড়ি পাবো। তখন শত্রু ছিল পাকিস্তানের বর্বর সেনাবাহিনী, আজকে শত্রু হচ্ছে করোনা। এবং তখন আমাদের হাতে আমরা সবাই সংগ্রামমুখী ছিলাম, কিন্তু আমাদের হাতে জোরালো কোনো শক্তি ছিল না। কিন্তু এখন আমরা আল্লাহ তাআলার রহমতে আমরা এই টিকাগুলো পাওয়াতে, টিকা আবিষ্কার হয়েছে সারা পৃথিবীতে কয়েকটি, এবং তার মধ্যে একটি টিকা আমরা হাতে পেয়ে গেছি, এবং যেই টিকাটি পেয়েছি সেটি আবার অত্যন্ত ভালো মানের একটি টিকা, ভালো কার্যকরিতার একটি টিকা। তো সেই জন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, সরকারের কাছে কৃতজ্ঞতা, ভারত সরকারের কাছে কৃতজ্ঞতা, এবং এই কৃতজ্ঞতাটুকুর সঙ্গে সেই রক্তাক্ত বন্ধনের যে শুভেচ্ছা, সেই শুভেচ্ছাটুকুও জানাই কৃতজ্ঞতার সাথে, যে আমরা আমাদের মুক্তিযোদ্ধাদের রক্ত, আমাদের সংগ্রামী জনগণের রক্ত, ভারতীয় সেনাবাহিনীর রক্ত একসাথে মিশে গেছে পাকিস্তানি বর্বর সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে গিয়ে। এই আবেগটুকু সামলানো আমাদের জন্য খুব মুশকিল। তো যাই হোক, আমরা সেই 20 লাখ টিকা পেয়েছি, এবং তারপরে আমরা আরো 50 লক্ষ টিকা, যেটি আমাদের কেনা টিকা, সেটি চালানো আমরা পেলাম। এখানে দেখুন, এখানে আরেকটি কথা বলা দরকার, সেটি হলো যে 3 কোটি টিকা আমরা এই সিরাম ইন্ডিয়া থেকে কিনেছি, অক্সফোর্ডের টিকা, এবং এই অক্সফোর্ডের টিকাটির ক্লিনিক্যাল এফিসিয়েন্সি গুলো আমাদের আরো 2 জন সম্মানিত সহ আলোচক তারা নিশ্চয়ই বলবেন, আমিও বলবো। কিন্তু আমি একটা জিনিস যেটা শুধু বলে শেষ করতে চাই আপাতত, সেটি হলো যে ভারত কিন্তু তাদের এত বড় সেই 1.5 কোটি মানুষের দেশ, তাদের টিকার ব্যাপারে তারা মাত্র শুরু করেছে, তাদের যথেষ্ট টিকা কিন্তু ওদের হাতে নেই। সেখান থেকে তারা আমাদেরকে 20 লাখ টিকা উপহার দিয়েছে, এবং তারপরে আবার এই 50 লক্ষ টিকা আমাদেরকে চুক্তি অনুযায়ী দিয়েছে। এটি খুবই একটা বড় কাজ। বিপদের দিনে যে বন্ধু, সেই তো বন্ধু। A friend indeed in need is a friend indeed, আমরা ছোটবেলায় পড়েছি। আমরা এই যে আজকের এই সংকটের দিনে আমরা এই সহায়তাটুকু আমরা কিনে নিয়েছি 50 লক্ষ টিকা, কিন্তু সেই টিকাটাও তো আমরা কিনতে পারতাম না, এবং এত কম দামে কেনা হয়েছে। ফাইজারের টিকা যেখানে $38, সেই মডার্নার টিকা যেখানে $20 থেকে $25, যেখানে চীনের টিকা পর্যন্ত $10, সেখানে আমরা এই অতি সস্তায় সেই অক্সফোর্ডের টিকাটা কিনতে পেরেছি। সিরাম ইন্ডিয়া এখানে বানিয়েছে বলেই কিন্তু আমরা একটু কম দামে পেয়েছি। ইউরোপ থেকে যদি আমরা কিনতাম তাহলে কিন্তু এটা সম্ভব হতো না। জি স্যার, আমরা আপনার সঙ্গে আলোচনায় ফিরবো স্যার। আমরা এবারে একটু সুযোগ দিতে চাই অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, ডিরেক্টর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড লাইন ডিরেক্টর, কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল, ডিজিএইচএস। আপনার কাছ থেকে একটু শুনতে চাইবো স্যার, যেমনটা বলছিলেন যে এটি একটি বড় বিজয় আমাদের জন্য, এবং সরকার বারবারই যে ঘোষণা দিচ্ছিলেন, অবশেষে একেবারে প্রত্যাশা অনুযায়ী সব কিছুতে আমরা সুন্দর ঠিকঠাক সব কিছু দেখছি, এবং এই যে আমাদের টিকা সময়মতো আসা, আমাদের যে পরিকল্পনা, প্রয়োগ, সরবরাহ, সেই জায়গাগুলো একটু যদি দর্শকের উদ্দেশ্যে বলেন। আসসালামু আলাইকুম। 21-এর দর্শকদেরকে শুভেচ্ছা আপনার মাধ্যমে। স্যার যেটি বলছিলেন আসলে যে আশা নিরাশার যে দোলাচল, সন্দেহের যে একটি বিশেষ জায়গা থেকে সন্দেহের বীজ বপন করবার যে চেষ্টা, আমি মনে করি যে নিন্দুকদের মুখে ছাই দিয়ে সেটি কিন্তু ইতিমধ্যেই মিথ্যা প্রমাণিত হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি জাতির কাছে দিয়েছিলেন, আমরা তার হয়ে যে প্রতিশ্রুতি বাস্তবায়নের জন্য প্রতিদিন কাজ করে যাচ্ছি। গত 4-5 দিনে কিন্তু পুরো জাতি সেটির বহিঃপ্রকাশ দেখেছে। বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারতের কাছ থেকে বন্ধুত্বের নিদর্শন স্বরূপ আমরা যে 20 লক্ষ ভায়াল, 20 লক্ষ ডোজ যে আমরা টিকা পেয়েছি, সেটি কিন্তু আমাদের যে চুক্তির মাঝে ছিল না, এটি একেবারেই বন্ধুত্বের একটি স্মারক। আমরা টাকা দিয়ে, নিজেদের অর্থ দিয়ে যেটি আমরা ক্রয় করেছি, তার প্রথম চালানটি কিন্তু আপনারা জেনেছেন
গণমাধ্যমের কল্যাণে পুরো জাতি জেনেছে যে সেটি কিন্তু ইতিমধ্যে পৌঁছে গেছে এবং তারপর কিছু আনুষ্ঠানিকতা আছে যে আনুষ্ঠানিকতাগুলো অনুসরণ করতে হয় সেটি হওয়া মাত্রই কিন্তু এই পুরো ভ্যাকসিনের চালানটি চলে যাবে জেলা পর্যায়ে আমাদের এই ভ্যাকসিন সংরক্ষণাগারে। সেটি কিন্তু ইতিমধ্যে আমরা বলবো যে বাংলাদেশে যে অভিজ্ঞতা অর্জন হয়েছে গত 4 দশকে ইমিউনাইজেশন কর্মসূচির মধ্য দিয়ে সেটি কিন্তু আমরা বলবো যে সারা পৃথিবীর মধ্যে কিন্তু অনন্য একটি প্রতিষ্ঠান বলি বা উদাহরণ বলি। সেটির প্রস্তুতি কিন্তু আমাদের বহু বছর ধরে আছে। এর সঙ্গে যোগ হয়েছে আমাদের এবার কোভিড-19 এর যে ভ্যাকসিনেশন তার চালানটি রাখবার দেখভাল করবার যে প্রচেষ্টাটি। ইতিমধ্যেই 64টি জেলায় আমাদের সমস্ত আয়োজন সুসম্পন্ন হয়েছে। সেটি বারবার পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয়েছে কোথাও কোনো ত্রুটি আছে কিনা। আমরা দেখেছি, আমরা জেনেছি সেখানে কোনো ভুল ত্রুটির কোনো অবকাশই নেই। আমাদের পাশাপাশি কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা মাঠকর্মীরাও কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভ্যাকসিন তো পৌঁছে গেল, জেলা পর্যায়ে পৌঁছে গেল, মহানগরে পৌঁছে গেল, তাহলে সেটি বিতরণ হবে কেমন করে, কাদেরকে দেয়া হবে? ইতিমধ্যেই কিন্তু আপনারা জেনেছেন যে এই ভ্যাকসিন প্রদান করবার জন্য কিন্তু একটি তালিকা করা হয়েছে। সেই তালিকা কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে এবং গণমাধ্যমের কল্যাণে পুরো জাতি কিন্তু আজকে জানে যে কারা সেটি আগে পেতে যাচ্ছে। স্বাস্থ্যকর্মী যারা আছেন, যারা স্বাস্থ্য সেবার সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে জড়িত, যাদের সেবা ছাড়া এই করোনা মোকাবেলা করা প্রাথমিকভাবে আমাদের পক্ষে সম্ভবই হতো না, এই অগ্রাধিকারের তালিকায় তারা শীর্ষে আছেন। কিন্তু এর পাশাপাশি কিন্তু আমাদের জ্যেষ্ঠ নাগরিক যারা আছেন, বীর মুক্তিযোদ্ধা যারা আছেন, যারা এসেনশিয়াল সার্ভিসেস প্রোভাইড করছেন, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সশস্ত্র বাহিনী সহ অন্যান্য যে সমস্ত বাহিনীগুলো আছে, প্রজাতন্ত্রের কর্মচারী যারা আছেন, প্রতিনিয়ত যাদেরকে এই দেশের দেখভাল করবার জন্য কাজ করতে হয়, বিভিন্ন বন্দরগুলো আছে, এইভাবে করে করে কিন্তু একটি তালিকা ইতিমধ্যেই করা হয়েছে এবং এটি কিন্তু জনসমক্ষে প্রকাশ করা হয়েছে। সেই তালিকা অনুযায়ী কিন্তু পরিকল্পনা করা হয়েছে, সাজানো হয়েছে এবং ভ্যাকসিনেশন কার্যক্রমটি সেভাবেই হবে। আচ্ছা আচ্ছা, আমি একটা ছোট উদাহরণ দিয়ে যদি বলি, যে ধরেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে 8টি স্টেশন বা টিকা দেবার জন্য 8 সেট জনগোষ্ঠী সেখানে তৈরি থাকবে। আচ্ছা আচ্ছা, প্রতিটি গ্রুপে 2 জন করে ভ্যাকসিনেটর থাকবেন, 4 জন করে ভলান্টিয়ার থাকবেন। আমরা খুব আনন্দের সঙ্গে বলতে চাই যে এই 4 জন ভলান্টিয়ার প্রতিটি স্টেশনে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে আমাদেরকে সহায়তা দেয়া হবে। রেড ক্রিসেন্টের প্রশিক্ষিত ভলান্টিয়াররা এখানে কাজ করবেন। এদের কিন্তু এই বিষয়ে কাজের দীর্ঘ অভিজ্ঞতা আছে। অন্যদিকে এই যারা ভ্যাকসিনেশন কার্যক্রমে টিকাটা যারা দেবেন, এখানে আমাদের ব্রাদার সিস্টার আছেন নার্সিং সার্ভিসের সঙ্গে যারা জড়িত, এখানে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসাররা আছেন, এখানে স্বাস্থ্য অন্যান্য প্রশিক্ষিত যারা কর্মীরা আছেন তারা আছেন। আমাদের মনে রাখতে হবে যে আমরা অ্যাডাল্ট ভ্যাকসিনেশনে যখন যাচ্ছি, আমরা একটা নির্দিষ্ট সংখ্যক মানুষকেই কিন্তু প্রথম রাউন্ডে ভ্যাকসিন দেব। এর পাশাপাশি কিন্তু আমাদের প্রাত্যহিক যে ইমিউনাইজেশন কর্মসূচি আছে, শিশুদের টিকাদান করবার যে কর্মসূচিটি আছে, যেটির জন্য বাংলাদেশ বিশ্বের দরবারে ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে, পুরস্কারে ভূষিত হয়েছে, সেই কর্মসূচিটি গত বছর লকডাউন এবং অন্যান্য পরিস্থিতির কারণে খানিকটা বাধাগ্রস্ত হয়েছিল। সেটিকে কিন্তু আমাদের স্বাস্থ্যকর্মীরা প্রতিনিয়ত কাজ করে মোটিভেশনের মাধ্যমে পরস্পরকে উদ্বুদ্ধ করে সেই জায়গাটিতে কিন্তু আমরা ঘাটতিটা প্রায় পূরণ করে ফেলেছি। সেই কার্যক্রম কিন্তু চলমান আছে, সেটি চলমান থাকবে, কোনো অবস্থাতেই সেটিকে কিন্তু ব্যাহত করা যাবে না। তার পাশাপাশি আমরা এই টিকাদান কর্মসূচি চালিয়ে যাব এবং সারা বাংলাদেশে ৭৩৪৪টি কেন্দ্র আমরা নির্ধারণ করছি। কেন্দ্র বলতে আমি বলবো যে স্টেশন, যেখানে কর্মীরা ভ্যাকসিন দেবেন। এবং এর জন্য কিন্তু যে প্রশিক্ষণ কর্মসূচি আছে সেটি কিন্তু ইতিমধ্যেই বহুলাংশে শেষ হয়েছে। এই মাসের শেষ পর্যন্ত এই প্রশিক্ষণ চলবে এবং পরবর্তী পর্যায়ে আমাদের সক্ষমতাটা যখন আরো বাড়বে, আমরা যখন ইউনিয়ন পর্যায়ে চলে যেতে পারবো, তার জন্য কিন্তু প্রশিক্ষণ কর্মসূচি এর পাশাপাশি চলমান থাকবে। অর্থাৎ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশ্রুতি দিয়েছিলেন জাতিকে, যে বিশ্বের উন্নত জাতিগুলো, ধনী দেশগুলো যখন টিকা পাবে, বাংলাদেশের মানুষও অগ্রাধিকার ভিত্তিতে ঠিক একই সময় টিকা পাবে, তিনি রক্ষা করেছেন এবং সেটি বিনামূল্যে। এবং আপনি খেয়াল করলে দেখবেন যে আমাদের প্রথম বারে আমরা যে 60 লক্ষ ডোজ ভ্যাকসিন দেব, পৃথিবীতে বহু দেশ আপনি পাবেন যে দেশের জনগোষ্ঠীর সংখ্যাই 60 লক্ষ নয়।
আমরা সবে শুরু করবো 60 লক্ষ দিয়ে, পরের মাসে আমরা 50 লক্ষকে দিব, তারপরের মাসে প্রথমবার যারা পেয়েছিলেন তাদের দ্বিতীয় ডোজটি দ্বিতীয় আমরা দেব। ধাপেরটি হবে যে ধাপে ধাপে এটি কিন্তু চলতে থাকবে, এগিয়ে যাবে। এবং এটি পুরো দেশের আমাদের যে জনগোষ্ঠী আছে অন্তত 80%কে আমরা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরামর্শ অনুযায়ী আমরা কিন্তু বিনামূল্যে সরকার ভ্যাকসিন দিয়ে দেবে। এর পাশাপাশি তো আমাদের অন্যান্য সোর্স থেকে আসবার সুযোগটি তো রয়েই গেছে। জি, সেগুলো নিয়ে আমরা আলোচনায় ফিরবো। জনাব নাজমুল, ধন্যবাদ। আমরা এবার একটু সুযোগ দিতে চাইবো অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, চিকিৎসা বিজ্ঞানের শিক্ষাবিদ, অনেকক্ষণ ধরে শুনছিলেন। আমি আপনার কাছ থেকে যেগুলো শুনবো তার সাথে সাথে একটু আসবো। নানা ধরনের অপপ্রচার চলছে, আমি সেটি একটু যে ভ্যাকসিনটি আসছে সেটির মান নিয়ে এবং যাদের থেকে আমরা নিলাম তাদের সম্পর্কে আমরা জনগণকে কতটুকু জানাচ্ছি। এই সেরাম ইনস্টিটিউট বিশ্বের সবচেয়ে টিকা 60% সেখানে কিন্তু উৎপাদিত হয় এবং বিশ্বের সর্ববৃহৎ টিকা উৎপাদনকারী একটি প্রতিষ্ঠান। গুণগত মান তো আমাদেরও যাচাই বাছাইয়ের সুযোগ রয়েছে। এই যে নানা ধরনের কথাগুলো এসছে এবং স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারগুলো এসছে, সেগুলো যদি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন স্যার। প্রথমে আমি অধ্যাপক আবু ফারুক, আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, এবং আমার বিশেষ প্রিয়ভাজন অধ্যাপক নাজমুলের সঙ্গে সুর মিলিয়েই বলবো যে আমরা সরকারকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই যে এই বিষয়ে তারা তাদের পারদর্শিতা দেখিয়েছেন এবং ভারত সরকারকে তার সহযোগিতার জন্য। কিন্তু সেই সঙ্গে আমি অক্সফোর্ড ইউনিভার্সিটিকে বিশেষ করে এবং ইউকের জনগণকে, কারণ ইউকের জনগণের ট্যাক্স থেকে কিন্তু বিশাল অঙ্কের ইনভেস্টমেন্ট হয়েছে এটাতে, এবং অক্সফোর্ড ইউনিভার্সিটি কিন্তু এখান থেকে লাভ করবে না, এবং তার সঙ্গে অ্যাস্ট্রাজেনিকার সঙ্গে যে চুক্তিটি হয়েছে, অ্যাস্ট্রাজেনিকা অবশ্যই পরে লাভ করবে, কিন্তু প্রথম দিকে তারা অন্তত যতক্ষণ প্যান্ডেমিক সিচুয়েশন ততক্ষণ লাভ করবে না। এই ধরনের একটি প্রতিশ্রুতির ভিত্তিতেই কিন্তু সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এত কম দামে দিতে পেরেছে, কাজেই তারা কিন্তু প্রথম ধন্যবাদ প্রাপ্ত। আচ্ছা, আপনি যে প্রশ্নটা করলেন, এটি আসলে এই টিকার অনুমোদনটি যদিও আন্তর্জাতিকভাবে অনুমোদন পেয়েছে, কিন্তু এখানে কিন্তু যে ঔষধ প্রশাসন অধিদপ্তর বাংলাদেশের, সেখান থেকে কিন্তু এমনিতে পার হয়ে যায়নি। এটি কিন্তু আবার সেখানে বিবেচিত হয়েছে বলে আমরা দিয়ে দিয়েছি। এই ধরনের যে অপপ্রচারগুলো রয়েছে এটা ঠিক নয়, কারণ আমরা কিছু বিশেষজ্ঞ মিলে ঔষধ প্রশাসন অধিদপ্তরে পুঙ্খানুপুঙ্খভাবেই কিন্তু সমস্ত কাগজপত্র দেখেছি, এবং সেক্ষেত্রে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার যে টিকা সেটিই যেন সেরাম ইনস্টিটিউট সরবরাহ করে সে ব্যাপারটি নিশ্চিত করা হয়েছে। সেই চুক্তিগুলোকে আবার দরকার হলে পুনর্মূল্যায়ন করা হয়েছে। সুতরাং এখানে কোনো সন্দেহের অবকাশ নেই। আর সেরাম ইনস্টিটিউটের সক্ষমতার ব্যাপারেও কোনো সন্দেহ নেই। তাদের যে কোয়ালিটি, জিএমপি, এগুলো কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক সার্টিফাইড, হ্যাঁ, তাদের এন্ডোর্সড। সুতরাং সেই সবগুলোর ক্ষেত্রে সন্দেহের কোনো অবকাশ নেই। এখন যদি কোথাও নকল হয় অন্যান্য বিষয়, সে তো প্রশাসনিক বিষয়, কিন্তু সেই দিক থেকে সন্দেহ করাটা একটু বাতুলতা, হ্যাঁ, কারণ সেরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া জগৎ বিখ্যাত ব্যাপারে। কাজে আমার মনে হয় ওই দিক থেকে কোনো সন্দেহের অবকাশ নেই, এবং এটি যে অরিজিনাল প্রোডাক্ট ওখান থেকে লাইসেন্সড হয়ে এখানে তৈরি হচ্ছে, তো সেগুলো তো অনেক কিছুই আমরা ব্যবহার করি যেটা লাইসেন্সড হয়ে, যেমন আমাদের দেশে তো অনেক ঔষধ হয় যেগুলো লাইসেন্সড হয়ে হয় আবার বিদেশে রপ্তানি হচ্ছে। সেই জন্য এই বিষয়গুলোতে অপপ্রচারের কোনো অবকাশ নেই। তবে আমি বলি, এই ধরনের পরিস্থিতিতে অপপ্রচারের সবসময় একটা প্রচেষ্টা সবসময় থাকে, অ্যান্টি ভ্যাকসিন লবি থাকে, আবার রাজনৈতিক উদ্দেশ্য থাকে। ভ্যাকসিন এখন একটি রাজনীতি শুধু না, উপনিবেশবাদেরও হাতিয়ার। ভ্যাকসিন কলোনিয়ালিজম, ভ্যাকসিন ন্যাশনালিজম, ভ্যাকসিনের রাজনীতি, এগুলো খুব নোন, কমার্শিয়াল শুধু না। সুতরাং সেই ক্ষেত্রে আসলে অপপ্রচারের বিরুদ্ধে কিভাবে সত্যিকার প্রচার হবে সেই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। এখন এই বিষয়ে আসলে অধ্যাপক নাজমুল যেমন বললেন, আসলে অনেক সুন্দরভাবে পরিকল্পনা কিন্তু অনেক কিছু করা হয়েছে, এটি সত্যি। এবং এ ব্যাপারে গত সন্ধ্যাতেও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এটা আবার রিভিউ করা হয়েছে, অনেক মতামত নেওয়া হয়েছে, অধ্যাপক নাজমুল সেখানে ছিলেন। সুতরাং এই ব্যাপারে যথেষ্ট সতর্কতার সাথে অগ্রসর হচ্ছে। কিন্তু একটা ব্যাপার মনে রাখতে হবে যে সেই ক্ষেত্রে আমরা একটা জায়গায় শুধু হয়তো খুব ঝুঁকিতে থেকে যাই, সেই ঝুঁকিটা হচ্ছে জনসম্পৃক্ততা। আমাদের যে কমিউনিকেশন স্কিল, আমরা যদি ডাক্তাররা, চিকিৎসকরা মনে করি বা প্রশাসকরা মনে করি আমরা কমিউনিকেট করলেই হয়ে গেল, তা না। আসলে কমিউনিকেশনের কতগুলো স্কিল থাকে, সেই কমিউনিকেশনে কিন্তু আমি বলবো এখনও আমাদের বেশ কিছু ঘাটতি রয়ে গেছে। অন্য লবি বা যারা এই বিষয়ে অপপ্রচার করবে তারা যত আগে থেকে শুরু করেছে, এই ক্ষেত্রে কিন্তু আমার মনে হয় আমরা কোভিড-19 সার্বিক সিচুয়েশনে কমিউনিকেশনে জনসম্পৃক্ততায় কিছু পিছিয়ে আছে।
কারণ শুধু কেন্দ্রীয়ভাবে অনেক কিছু বললেও হবে না, এটা স্থানিক পর্যায়ে স্থানীয় যে নেতৃবৃন্দ এবং যা মানে রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক নেতৃবৃন্দ, একেবারে এনজিও, প্রত্যন্ত এলাকার জনগণ প্রত্যন্ত যারা- এলাকার স্থানীয়, কারণ আমি যা বলবো তার চেয়ে তো একটা স্কুলের টিচার হয়তো বললে তার সেখানকার মানুষ মসজিদের বেশি ইমাম হতে বিশ্বাস পারে, করবে, শুনবে। গির্জার- ইমাম, টিচার, এনজিও কর্মী, সমাজকর্মী, রাজনীতিবিদ, চিকিৎসক, আসলে এই প্রত্যেকটা জায়গাতে এখন কমিউনিকেশনটা খুব স্ট্রং করতে হবে। কারণ হচ্ছে কি, সামনেও কিন্তু অনেক কথা আসতে পারে, অনেক ঘটনা ঘটতে পারে যেটা হয়তো সত্যি না। আবার আরেকদিকে উল্টো দিকে যারা আমরা মাঠে নেমেছি, যারা এই কাজে অগ্রসর হচ্ছে, তাদেরকেও স্বচ্ছ থাকতে হবে। কারণ সত্যি বলতে কি, যে এই টিকাগুলো সম্পর্কে পার্শ্ব প্রতিক্রিয়া এবং অন্যান্য বিষয়ে খুব সক্রিয়ভাবে মনিটরিং প্রয়োজন রয়েছে। কারণ এগুলো সম্পর্কে এই যে অ্যাডেনোভাইরাস ভিত্তিক, ভেক্টর ভাইরাস ভিত্তিক কিংবা আরএনএ ভিত্তিক যে কোনো ভ্যাকসিনের ক্ষেত্রে অভিজ্ঞতা যেহেতু তুলনামূলকভাবে কম, এবং এগুলো সম্পর্কে আমাদেরকে আসলে সবসময় জনগণের আস্থা অর্জন করতে হবে। কারণ একটি ঘটনা কিন্তু অনেক কিছুই হয়তো এবং সরকার পাল্টে কিন্তু দিতে বারবার পারে। বলছেন যে টিকা দেওয়ার পরে কোনো ধরনের সমস্যা হলে সেটি সরকার হ্যাঁ, বহন কিন্তু করবে। সেইটিকে আরো স্পষ্টভাবে আমাদেরকে ব্যবস্থাপনাগুলোকে আরো সুন্দরভাবে সুন্দরভাবে সাজিয়ে যেন তুলতে হবে। যা আমরা বলছি সেটা যেন পালিত হয়। তা আমরা এখন আশা পর্যন্ত করব- যতটুকু আমরা করতে হ্যাঁ, পেরেছি, সামনে যেন এইটি পারে। হ্যাঁ, যেন সেইটি সফলতার সাথে আমরা নিয়ে যাই, আশা করি আমরা পারবো। জি, আমরা অবশ্যই আলোচনা আবারও ফিরে আসবো, তবে তার আগে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি নিতে হচ্ছে। আমরা একটা বিজ্ঞাপন বিরতি নিয়ে আবার আলোচনায় ফিরবো। প্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আবার সবাইকে স্বাগত জানাচ্ছি ফেলে 21 আজকের আলোচনা। আমরা বিরতির আগে আলোচনা করছিলাম, আমরা জানি যে সরকারের আগে প্রতিশ্রুতি দেওয়া অনুযায়ী ইতিমধ্যেই 50 লাখ ডোজ টিকা ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে দেশে এসে পৌঁছেছে, এবং এর 4 দিন আগে আমরা উপহার হিসেবে 20 লাখ ডোজ পেয়েছিলাম। সেই জায়গার প্রস্তুতি এবং আমাদের প্রয়োগের যে প্রস্তুতি, সেগুলো নিয়ে কথা বলছিলাম। চ্যালেঞ্জগুলো আলোচনায় আসবে। আমরা আবারও ফিরতে চাইব জনাব অধ্যাপক এবং ফারুক স্যারের কাছে। স্যার, আমরা বিতর আগে আলোচনা করছিলাম যে সরকার এখন পর্যন্ত যে অবস্থান, সেই জায়গাগুলো খুব সুন্দরভাবে আমরা দেখছি। সামনে যেন আমরা সুন্দরভাবে সেটি সুরক্ষিতভাবে করতে পারি, সেই জায়গায় চ্যালেঞ্জগুলো কি দেখছেন? আর তার সাথে সাথে এই যে অ্যাপসের মাধ্যমে রেজিস্ট্রেশন, কিভাবে সেটি প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া হবে, সংরক্ষণ কিভাবে করা হবে, নানা অপপ্রচার তো রয়েছে, সেটি নিয়ে আমরা আলোচনা করছিলাম। এগুলো আমাদেরকে অবশ্যই মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে হবে। সেই জায়গাগুলো আপনার মতামত শুনবো। থ্যাংক ইউ। সরকারের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে, এখন পর্যন্তটুকু আমরা জানি এখন পর্যন্ত, তাতে আমাদের কাছে মনে হচ্ছে যে সেটি বেশ সুচারুভাবে এই পরিকল্পনাটা করা হয়েছে। তবে হয় কি, এই ধরনের মাস স্কেলে যখন কোনো একটা হেলথ অ্যাক্টিভিটি বা প্রিভেন্টিভ অ্যাক্টিভিটি করা হয়, দুনিয়ার সব দেশেই কিন্তু ওই হ্যান্ডস অন ট্রেনিং একটা খুব জরুরি একটা বিষয় হয়ে যায়। তো এই মহামারীর সময়ে আমরা কিন্তু ওই সময়টুকু পাইনি। আমাদেরকে মহামারীর সেই ব্যাপকতা এবং টিকার অনিশ্চয়তা, টিকার সম্ভাব্য পাওয়ার তারিখ, এই সমস্ত গুলো আমাদেরকে এত বেশি ব্যতিব্যস্ত করে রেখেছিল যে আমরা ওই হ্যান্ডস অন ট্রেনিং এর বিষয়টা, কিংবা আমরা এই যে একটা ড্রাই রান করব, সেই রকম ব্যবস্থা কিন্তু সেইভাবেই আমরা করে উঠতে পারি। তবে আমি যতদূর জানি, আমাদের বন্ধুরা, সহকর্মীরা যারা ওখানে আছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে আছেন, ডিজি হেলথের অফিসে আছেন, বিভিন্ন জায়গাতে যারা মন্ত্রণালয় সহ বিভিন্ন জায়গায় কাজ করছেন, এরা বেশ একটা সমন্বিত ভাবেই একটা সুচারু পরিকল্পনার মধ্যে দিয়ে যাচ্ছেন। এবং সেই সাথে আমরা বলবো, আমাদের যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, বিশেষ করে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, তারা খুব উল্লেখযোগ্য ভূমিকা রাখছে। তো এই বিষয়ে আমাদের নাজমুল ভাই, উনি আরো বিস্তারিত বলবেন, কারণ তিনি যেহেতু ওর মধ্যেই আছেন, আমরা ওই হর্সেস মাউথ সেখান থেকে শুনতে পাবো। আমি শুধু যে জায়গাটা বলতে চাই সেটা হলো যে আমরা তো জীবনে কখনো কোভিডকে দেখিনি, কোভিডের মুখোমুখি হইনি। আমরা একে কিভাবে সামাল দিয়ে টিকা দেওয়ার কাজটা সুচারুভাবে করতে পারবো, সফলভাবে করতে পারবো, এই অভিজ্ঞতাটা কিন্তু আমাদের নেই। আমরা কিন্তু নতুন। স্বাভাবিকভাবে আমাদের কিছু ঘাটতি থাকতেই পারে, এটাতে আমাদের খুব বেশি সমালোচনা মুখর হওয়ার কিছু নেই। আমরা যেটি করতে চাই সেটি হলো যে ফিডব্যাকটা যদি আমরা খুব ভালো করে রাখতে পারি, যখন যেখানে কি ধরনের একটা সমস্যা হচ্ছে, আমরা যে ধরনের পরিকল্পনাগুলো সরকারের কাছ থেকে পাচ্ছি, সেই পরিকল্পনাটুকু বাস্তবায়ন করতে গিয়ে আমাদের যদি ওখানে কোনো সমস্যা হয়, এটা যদি তাৎক্ষণিকভাবে জানানো যায়, এবং যদি ওরকম একটা মেকানিজম থাকে যে তাৎক্ষণিকভাবেই সেটি সমাধান করা যায়, তাহলে কিন্তু আমরা অনেকগুলো সমস্যা থেকে মানে সমস্যাকে সহজেই আমরা দূর করতে পারবো। আমি একটা ছোট্ট উদাহরণ দিই যে মাঠ পর্যায়ে সমস্যাগুলো কিরকম হয়, হঠাৎ করেই আসে, যেটা নাকি আগে ভাবা যায়নি। ব্যাপার হচ্ছে যে
আপনার ওই যেমন ধরুন আমেরিকার ওই ফাইজার যে টিকাটা, ফাইজার বায়োএনটেকের যে টিকাটা, সেখানে নিয়ম হচ্ছে যে ওখানে একটা নির্দিষ্ট পরিমাণ নরমাল স্যালাইন নিয়ে এটাকে ডাইলিউট করতে হবে, ভায়ালটাতে ডাইলিউট করতে হবে। তা আমাদের দেশে আমরা কি করি, আমরা টিকাতে যখন নাকি ডিস্টিল ওয়াটার মিশাই কোনো একটা অ্যান্টিবায়োটিকের ইনজেকশনে, তখন এখানে একটু ঝাঁকি দেই, ওখানে ঝাঁকি দেওয়া যাবে না, এই কথাটা আগে বলা হয়নি। আচ্ছা, দ্বিতীয় হলো যে ঝাঁকি দিলে ওই এমআরএনএ এর যে অ্যারেঞ্জমেন্ট, সেই অ্যারেঞ্জমেন্টে তাদের কোম্পানির পক্ষ থেকে যেটি বিজ্ঞানীরা বলেছেন যেটি ঝাঁকি দেওয়া ঠিক হবে না, ডিজ অ্যারেঞ্জমেন্ট হতে পারে। তো সেই কারণে এই ভায়ালটা ফেলে দিতে হবে। চিন্তা করুন যে একটা ইয়েকে মিক্সিংটা ভালো করার জন্য, ভালো মিক্সিং এর জন্য ঝাঁকি দেওয়া হলো, আমরা সেই ঝাঁকিটা দেওয়া নিষেধ, ওইটা ভায়ালটাকে ফেলে দিতে হবে। আচ্ছা, প্রথম দিকে ওখানকার মিডিয়ার খবর যে ফাইজারের ওই টিকা অনেকগুলো নষ্ট হয়েছে শুধু ঝাঁকি দেওয়ার জন্য। দ্বিতীয় হলো ডাইলিউশন করার সময় অনেকে যেটা করেছেন, আগে ভায়াল থেকে টিকাটা নিয়েছেন, তারপরে স্যালাইন থেকে, স্যালাইনের শিশি থেকে ওই স্যালাইন নিয়ে সিরিঞ্জের মধ্যে একটু নাড়াচাড়া করে মিশিয়েছেন। এটাও নিষেধ, এটাও করা যাবে না। তো তাহলে কি করতে হবে? যেটা করতে হবে, কোম্পানি যেটা বললো সেটা হলো যে স্যালাইন নিতে হবে এবং সেটা প্রিজারভেটিভ ফ্রি হতে হবে, এবং সেই স্যালাইনের কন্টেইনারে মাত্র একবারই সুইটা ঢুকানো যাবে, একবারে বাকিটা যতটুকুই থাকুক ফেলে দিতে হবে। ভায়ালে দিয়ে আস্তে করে কাট করতে হবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে, একবার খাড়া করতে হবে, একবার কাট করতে হবে, একবার খাড়া করতে হবে, কাট করতে হবে, এইভাবে 10 বার করতে হবে, করে তারপর এটা মিশাতে হবে। ওখানকার যারা ফার্মাসিস্ট তাদেরকে তারা এই জিনিসগুলোকে লোকদেরকে বুঝাচ্ছেন। এখন ব্যাপার হলো ওই যে টিকা দেওয়ার পরে কিছুটা থেকে যায়, 5টা ডোজ থাকার কথা একটা ইসের মধ্যে। ফাইজার যেহেতু নতুন ভাবে টিকা দেওয়া হচ্ছে, ফাইজার কি করলো, একটু বেশি দিয়েছে। তো বেশি দেওয়ার ফলে দেখা গেল যে 6টা ডোজ প্রায় হয়ে যায়, আবার কখনো কখনো হয় না, একটুখানি কম থাকে। কিন্তু মুশকিলটা হলো যে আমি তো 5টা ডোজের জন্য ডাইলিউশন করেছি স্যালাইন দিয়ে। তো এখন যদি 6টা ডোজ থাকে তাহলে নিশ্চয়ই আমার ডাইলিউশন কম হয়েছে, তার মানে টিকার যে প্রপোর্শনে স্যালাইন এবং টিকা থাকার কথা সেটা থাকছে না। তো তখন ফার্মাসিস্টদেরকে আবার ডাকা হলো যে এখন এটা কি করা যায়। জি, ফাইজার গতকাল সিদ্ধান্ত নিয়েছে যে তারা 5টা ডোজের ভায়ালের মধ্যে 5টা ডোজই দেবে, বেশি দেবে না। তারা বেশি দিয়েছিল কিছুটা ওভারেজ, যে একটু নষ্ট হতে পারে বা একটু সমস্যা হতে পারে, কিছুটা পড়ে যেতে পারে, নানান ধরনের ফ্যাক্টর। এখন বলা হচ্ছে যে না, সেটি করা যাবে না। আচ্ছা, তো এই যে উদাহরণটুকু দিলাম এই জন্য যে আমরা কিন্তু মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক ধরনের টেকনিক্যাল সমস্যা বা করতে ছোটখাটো নন সমস্যা এগুলোর মুখোমুখি হতে পারি। জি, তো এগুলো আমরা সমাধান করার জন্য সেই ব্যবস্থা থাকতে হবে যেন মাঠ পর্যায়ে তাৎক্ষণিকভাবে ট্রান্সমিট করা যায়। একটা বিষয় শুধু আমি বলতে চাই, আমি এটা ফার্মাসিস্ট হিসাবে বলছি না যে আমি একজন ফার্মাসিস্ট, সেই জন্য অনুযোগ বা অভিযোগ হিসাবে না। বাস্তবতাটা হলো যে এখানে এই সম্পূর্ণ প্রক্রিয়ার মধ্যে আমাদের যে গ্রাজুয়েট ফার্মাসিস্টরা যারা নাকি ওষুধের টেকনোলজি নিয়ে কাজ করে, জি স্যার, তাদের কারোর কোনো সম্পৃক্ততা কিন্তু আমরা দেখিনি। এবং এটা উচিত ছিল যে আমাদের যারা সহযোদ্ধারা আছেন, আমাদের সেই ইয়েতে ফ্রন্ট লাইনে যারা আছেন, তাদের সাথে ফার্মাসিস্টরাও যদি থাকতেন। সম্পৃক্ত আপনি করা। দেখুন আমাদের এই ওষুধ কোম্পানিগুলো আমরা সবসময় খোলা রেখেছি, একটা দিনের জন্য ওষুধ কোম্পানিগুলো বন্ধ রাখিনি আমরা। এবং এই ওষুধ কোম্পানিগুলো বন্ধ না রাখার ফলে কি হয়েছে, আপনি কিন্তু ওষুধের সরবরাহ ঠিক মতো পেয়েছেন। জি, আমরা অক্সিজেনের সাপ্লাইটাকে ঠিক মতো রেখেছি, এবং সেখানে আমাদের বেশ কিছু ফার্মাসি মৃত্যুবরণ করেছেন। অনেক নাম করা ওষুধ কোম্পানির নাম করা পজিশনের 1 নম্বর 2 নম্বর ব্যক্তি এই কোভিডে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা কিন্তু এই 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 কাজগুলো করেছি দেশের মানুষের জন্য, দেশের জন্য। কিন্তু আমরা মনে করি যে এই ধরনের কাজের মধ্যে ফার্মাসিস্টদেরকে সম্পৃক্ততা করা। রাখা দরকার। এখনো সময় এটা আছে, উচিত। আমরা আশা করব সেটি করা এখনো হবে। সময় আছে, জি স্যার, সময় আছে, এখনো নেওয়া যায়। জি, আমরা আশা করব যে নিশ্চয়ই সরকার এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অবশ্যই। অধিদপ্তর তারা বিষয়টি খুব সিরিয়াসলি ভাববেন জি স্যার, এবং তাদেরকেও সম্পৃক্ত করবেন। যেমন করে ডাক্তার থাকবেন, যেমন করে নার্স থাকবেন, যেমন করে অন্যান্যরা থাকবেন, মাইক্রোবায়োলজিস্টরা থাকবেন, বায়োটেকনোলজিস্টরা থাকবেন, একইভাবে ফার্মাসিস্টদেরকে অত্যন্ত জরুরি এই টিকার ব্যাপারটাকে নিয়ে ফার্মাসি থাকবে না, এটা একটা উন্নত বিশ্বে ভাবাই যায় না, জি এটা একেবারেই ভাবা যায় না। হুম, হুম, হুম। তো বাংলাদেশেও নিশ্চয়ই আমরা পিছনে থাকবো অবশ্যই। না, আমরা নিশ্চয়ই এইভাবে আমাদের সম্পৃক্ত দেশের করার স্বার্থে, কাজে এগিয়ে জাতির থাকবো। স্বার্থে অবশ্যই আমরা সেটি প্রত্যাশা করব। এই আবেদনটুকু রাখি। জি অবশ্যই স্যার, আপনার কাছে সময় পেলে আবারও শেষ দিকে আসবো। আমরা আবারও একটু সংযুক্ত হব অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম,
ডিরেক্টর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড লাইন ডিরেক্টর কমিউনিকেবল ডিজিজ কন্ট্রোল DGHS আপনি শুনছিলেন। আমরা এবার একটু আপনার কাছে বিস্তারিত জানতে চাইবো, যেটি নিয়ে অনেক বেশি আগ্রহ রয়েছে, কারণ আমরা জানি যে রেজিস্ট্রেশন খুব দ্রুত শুরু হয়ে যাবে এবং রেজিস্ট্রেশনের যে তথ্য আমরা গণমাধ্যমে দেখছি যে অ্যাপসের মাধ্যমে করতে হবে, সেটির আবার কনফার্মেশন লাগবে, NIDর প্রয়োজন আছে, মোবাইলের মাধ্যমে হবে, আবার কনফার্মেশন আসবে, প্রিন্ট আউট করতে হবে। এগুলো অবশ্যই আমাদের মতো দেশে কিছুটা সীমাবদ্ধতা তো মেনে নিতেই হবে, সেটিও যেন আমরা সুন্দরভাবে সুচারুভাবে করতে পারি, প্রত্যন্ত অঞ্চলে যেন আমরা সেটি করতে পারি। এবং আরেকটি জায়গায় আমি একটু বেশি জোর দিয়ে আপনার কাছ থেকে জানতে চাইবো, এটি কিন্তু যে অ্যাপসটি আমরা নিচ্ছি এটি কিন্তু আমাদের বাংলাদেশের একটি সম্পদ হতে যাচ্ছে, আমাদের তথ্য ভাণ্ডার হতে যাচ্ছে। আমরা স্বাস্থ্যসেবায় বা যে কোনো কাজে কিন্তু এটি তথ্যটি ব্যবহার করতে পারবো। সেখানে আরও সুন্দর কিছু তথ্যর মাধ্যমে কার কোনো পূর্ব ডিজিজ আছে কিনা, কি সমস্যা আছে, সেগুলো ইনক্লুড করার চিন্তা করছে কিনা। ধন্যবাদ। আসলে এই অ্যাপটি তো ICT মন্ত্রণালয় থেকে আমাদেরকে করে দেওয়া হয়েছে। আজকে আলোচনায় যেই পরামর্শগুলো এলো, এটি নিশ্চয়ই তাদের কেউ না কেউ শুনছেন এবং আমরাও এটি কিন্তু তাদের সঙ্গে আমরা শেয়ার করব, যাতে করে এই অ্যাপটিকে আমরা শুধু যে আছে COVID-19 ভ্যাকসিনের জন্য, অন্য জায়গাতেও যদি ব্যবহার করবার সুযোগ থাকে কখনো, নিশ্চয়ই সেটি করা হবে, কারণ এটি তো আমাদের দেশেরই সম্পদ। জি। আর প্রথম দিকে যেটি হবে যে সারা দেশের মানুষ কিন্তু একসঙ্গে রেজিস্ট্রেশন করবেন না। আমরা শুরুতে যেই জনগোষ্ঠীকে আমরা একেবারে ফার্স্ট ফেজে আমরা যাদেরকে আনবো, প্রথম পর্যায়ে 3% এবং তারপরে কিন্তু জনগোষ্ঠী 7%। কাজে এই সংখ্যাটি কিন্তু পুরো দেশের মানুষের সঙ্গে বিবেচনা করলে কিন্তু অনেক কম। এবং এই প্রথম দিকে যারা আসবেন, আমরা শুরুতে বলছিলাম যে কারা আসবেন, এবং সেখানে কিন্তু একেবারেই সরাসরি যারা এই চিকিৎসা এবং অন্যান্য সেবা কর্মের সঙ্গে জড়িত আছেন, এনারাই আসবেন। এবং এদের প্রত্যেকেরই কিন্তু কোনো না কোনো ভাবে এই ইন্টারনেট অ্যাক্সেস বলি আমরা, বা সেই অ্যাপে যে রেজিস্ট্রেশন করে তারপর সেখান থেকে যে তথ্য আসবে সেটিকে এক জায়গায় করে ডাউনলোড করে একটা প্রিন্ট আউট নিয়ে নেওয়া, এই কাজটি প্রথম দিকে তাদের জন্য অতটা কষ্টকর হবে না বলেই আমরা বিশ্বাস করি। আর সত্যিকার অর্থে আমাদের কোনো না কোনো একটি সমাধানে তো যেতে হবে। কারণ আপনি যে বললেন যে আজকে আমি ভ্যাকসিন দিতে চাই, সেইটির যদি সুযোগ থাকে তাহলে আপনি দেখেন যে বিশৃঙ্খলাটি তৈরি হবে, সেটি কিন্তু কাম্য নয়। কিন্তু অ্যাপের মাধ্যমে যদি আমরা রেজিস্ট্রেশন করে আসি, তাহলে কিন্তু আমি জেনে যাচ্ছি যে কোন দিন কটার সময় কোন জায়গাতে আমাকে ভ্যাকসিনটা গ্রহণ করবার জন্য যেতে হবে, টিকা নেওয়ার জন্য যেতে হবে। তাহলে কি হবে? তাহলে সেখানে কিন্তু বিশৃঙ্খলা তৈরি হবে না, জনসমাবেশ তৈরি হবে না। কারণ ভ্যাকসিন তো আমরা পুরো 16-17 কোটি মানুষকে একবারে দিতে পারছি না, ধাপে ধাপে দিতে হবে। তাহলে বাকি মানুষদের সুরক্ষার বিষয়টিও কিন্তু আমাদের বিবেচনায় রাখতে হবে। বৃহত্তর প্রাপ্তির জন্য অনেক সময় আমাদের ছোট ছোট ত্যাগ কিন্তু স্বীকার করতে হয়। 71 সালে আমরা কিন্তু ব্যাপক ত্যাগ স্বীকার করেছি। গণতান্ত্রিক যে আন্দোলন সংগ্রাম হয়েছে, সেই সংগ্রামে কিন্তু পুরো জাতি ত্যাগ স্বীকার করেছে। এবং গত 1 বছর ধরে আপনারা খেয়াল করেছেন যে এই করোনা পরিস্থিতির মধ্যেও কিন্তু পুরো জাতির সামগ্রিক অংশগ্রহণ এবং ত্যাগ স্বীকারের মধ্য দিয়েই কিন্তু অর্থনীতির চাকা সচল থেকেছে। আমাদের শিল্প কারখানাগুলো কিন্তু তাদের স্বাভাবিক যে উৎপাদন ক্ষমতা আছে সেটির কিন্তু সর্বোচ্চ ব্যবহার করবার চেষ্টা করেছেন। ফারুক স্যার বলছিলেন যে ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলোর কথা, তারা এই সময়ে কিন্তু অসাধারণ পারফর্ম করেছেন। ওষুধ এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় চিকিৎসা যে সামগ্রীগুলো আছে, যেগুলো বাংলাদেশ তৈরি করছে, পৃথিবীর বিভিন্ন দেশে রপ্তানি করছে, সে কার্যক্রমগুলো কিন্তু তারা অব্যাহত রেখেছেন। আমাদের অনেক সহকর্মী যারা সেখানে কাজ করেন, তারা কিন্তু প্রাণ দিয়েছেন, কিন্তু কাজ বন্ধ করেননি। আমাদের 120 জনের উপরে চিকিৎসক, এর মধ্যে বয়োজ্যেষ্ঠ চিকিৎসক থেকে শুরু করে একেবারে তরুণতম প্রজন্মের প্রতিনিধিরাও আছেন। এরা কিন্তু প্রত্যেককে কাজ করতে যেই কিন্তু আক্রান্ত হয়েছেন, কেউ কেউ একাধিকবার আক্রান্ত হয়েছেন, শেষ পর্যন্ত করোনার কাছে হার মেনেছেন, কিন্তু মাঠ ছেড়ে কিন্তু এনারা চলে যাননি। আমাদের শত শত চিকিৎসক প্রতিদিন প্রতি মুহূর্তে, আমরা এখন যখন কথা বলছি তখনও কিন্তু বিভিন্ন কোভিড ডেডিকেটেড হাসপাতাল সহ অন্যান্য হাসপাতালগুলোতে কিন্তু স্বাভাবিক চিকিৎসা সেবা, জরুরি এবং সাধারণ, এরা কিন্তু চালিয়ে যাচ্ছে। আমাদের চিকিৎসা কর্মীরা যারা আছেন, এরা কিন্তু দেশের মানুষকে নিরাপদ রাখবার জন্য, তাদের সুরক্ষা দেবার জন্য নিজেদেরকে ঝুঁকির মধ্যে রাখছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন যারা জরুরি যে সেবাগুলো দিচ্ছেন, ফায়ার সার্ভিস বলেন, টেসা, ওয়াসা, এমনকি যারা সৎকার করছেন, কবরস্থানে যারা আমাদেরকে শেষ সময়ে যে সহায়তাটা করছেন, এরা প্রত্যেকেই কিন্তু দেশ ও জাতির স্বার্থে ব্যক্তিগত সুযোগ সুবিধা এটাকে কিন্তু একেবারেই উপেক্ষা করে তারা কাজ করছেন।
এবং এদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে নিরাপদ রাখবার জন্যই কিন্তু এই ধরনের একটি অ্যাপের প্রয়োজন ছিল। জি তাহলে কি হতো, আমরা এই অ্যাপের মধ্য দিয়ে আমরা কিন্তু ট্রায়াল এন্ড এরর, কোথাও যদি ভুল ত্রুটি থেকে থাকে আমরা আগামী দিনগুলোতে কিন্তু সেটি সংশোধন করে নিতে পারবো। আর এখন বাংলাদেশে বিদ্যুৎ পৌঁছে গেছে গ্রামে গঞ্জে, ইন্টারনেট পৌঁছে গেছে, আমাদের ইউনিয়ন পরিষদগুলোতে কিন্তু তথ্য কেন্দ্র আছে, জি। সেখানে ইন্টারনেট সেবা আছে এবং অন্যান্য সুবিধা দিয়ে আছে। এই জনপ্রতিনিধিরা কিন্তু আমাদের এই কাজটির সঙ্গে সম্পৃক্ত আছেন, সম্পৃক্ত থাকবেন। ধর্মীয় নেতৃবৃন্দ আছেন, সামাজিক নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক নেতারা আছেন, তার বাইরে কিন্তু বিপুল সংখ্যক প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানগুলোর আমাদের শিক্ষকরা আছেন। আচ্ছা এর বাইরেও কিন্তু আমাদের মোটিভেটেড একটি ব্যাপক জনগোষ্ঠী আছে, যারা দেশের প্রয়োজনের সময় কিন্তু অংশগ্রহণ করেন। জি আমরা পরস্পরকে যদি সহায়তা করি তাহলে আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহার করছি, তাই না? স্মার্টফোন আমরা ইউজার কিন্তু বাংলাদেশে এখন সীমা ছাড়িয়ে গেছে আমরা অন্যান্য করছি, দেশের তুলনায়। জি, তাই না? প্রায় প্রতিজনের হাতেই কিন্তু একটি সেলফোন আছে। জি। অ্যান্ড্রয়েড ফোন হয়তো প্রতিজনের হাতে নেই, কিন্তু এখন আমাদের কাজ চালানোর জন্য যেটুকু দরকার সেটি কিন্তু আমাদের যথেষ্ট আচ্ছা। পরিমাণে আছে। আরেকটি হচ্ছে যে তারপরেও যদি প্রত্যন্ত অঞ্চল কোনো চ্যালেঞ্জের মুখোমুখি, আপনি বলছেন যে রেড ক্রিসেন্টের একটি সহায়তার কথা, সেটি কি একটু বলা যায়? হ্যাঁ, রেড ক্রিসেন্ট সোসাইটির আমাদের যে ভলান্টিয়াররা কাজ করছেন তারা আমাদেরকে কিন্তু প্রস্তাব দিয়েছেন যে তাদের প্রশিক্ষিত ভলান্টিয়াররা গ্রামে গঞ্জে যেখানে তারা কাজ করেন সেখানে তারা ছোট ছোট, আমি বলবো যে কেন্দ্র খুলে নেবেন, যে কেন্দ্রগুলোতে তারা বিনে পয়সাতে এই অ্যাপে রেজিস্ট্রেশন করবার কাজটিতে আমাদের সাধারণ মানুষদেরকে সহায়তা করবেন। এবং সেটি যদি তারা করে দেন তাহলে প্রাথমিকভাবে কিন্তু রেজিস্ট্রেশন সংক্রান্ত জটিলতাটি থাকে না। আচ্ছা, আর রেজিস্ট্রেশন করে ডাউনলোড করে যে প্রিন্ট আউট, যে কাগজটি নিয়ে যাবেন, সেখানে একটি সম্মতিপত্র থাকবে। সেই সম্মতিপত্রটি হয় স্বাক্ষর করতে হবে, না হয় টিপসই দিতে হবে। সেটি কিন্তু টিকাদান কেন্দ্রে রেখে আসতে হবে। আচ্ছা বাকি অংশটি কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন। এবং এই পুরো প্রক্রিয়াটি কিন্তু আপনার মেসেজ দিয়ে দিয়ে মানুষকে জানানো হবে যে আপনার নাম রেজিস্ট্রেশন হয়েছে, আপনি অমুক সময় আসবেন। তারপরে যখন এই টিকাটা দেওয়া হয়ে যাবে সেখানে আমাদের প্রশিক্ষিত ভলান্টিয়ার আছে, তারা কিন্তু সেটি আবার ডিজিটালি কিন্তু এন্ট্রি করে নেবেন। অর্থাৎ তথ্য কেন্দ্রে তথ্য সংরক্ষণের যে বিষয়টি, জি। আমরা হাতে লিখলে ভুল হয়ে যাওয়ার যে আশঙ্কাটি থাকে, এখানে কিন্তু সেটি থাকছে না। জি। প্রতিদিন আমরা কিন্তু কেন্দ্রীয়ভাবে আমরা দেখতে পারবো, মনিটর করতে পারবো। জি এবং কোথাও কোনো যদি ভুল ত্রুটি হয় এটি হতেই পারে, কিন্তু সেটিকে সংশোধন করবার কিন্তু আমাদের শতভাগ সুযোগ রয়েছে। জি। এবং এটি কিন্তু জাতির সামনে একটি মস্ত বড় পরীক্ষা বা চ্যালেঞ্জ যাই বলেন, জি। আমরা কিন্তু অতীতে প্রমাণ করেছি আমরা পারি, করোনাকালীন সময় প্রমাণ করেছি আমরা পারি, এবং এটি আমরা পারবই। ইনশাআল্লাহ আমরা সামনের দিকে সফল হবো। আমরা শেষ দিকে চলে এসেছি, আমরা সুযোগ দিতে চাই অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, আমরা শেষ দিকে চলে এসেছি। এই যে নানা প্রস্তুতির জায়গায় আমরা অবশ্যই সীমাবদ্ধতা রয়েছে আমাদের মতো দেশে, সেটি থাকতেই পারে, অনেক উন্নত দেশেও রয়েছে, সেটা আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এই যে নানা ধরনের অপপ্রচার রয়েছে সেটিকে উতরে গিয়ে সামনের দিনগুলোতে সুন্দর সুচারুরূপে আমরা যেন ভ্যাকসিনেশনের আওতায় পুরো জনগোষ্ঠীকে আনতে পারি, সে জায়গায় আর কোনো জায়গায় আপনার মতামত থাকবে কিনা বা প্রত্যাশা থাকবে কিনা? না, এটি তো যেসবগুলো পরিকল্পনার কথা বলা হয়েছে সেগুলো সুচারুভাবে বাস্তবায়িত হতে গেলে সমন্বয় লাগবে বিভিন্ন মন্ত্রণালয়, অধিদপ্তরের। তো অতীতে আমাদের কিছু অভিজ্ঞতা আছে যে কোনো কোনো ক্ষেত্রে শতভাগ ইচ্ছা থাকা সত্ত্বেও, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে অনেক উদ্যোগ নেওয়া সত্ত্বেও আমরা হয়তো সেভাবে সুচারুভাবে সমন্বয়টা করতে ব্যর্থ হয়েছি কিছু কিছু ক্ষেত্রে। যেমন হয়তো বলা হলো যে আমরা লকডাউন করব, হয়তো ছুটি ঘোষিত হয়ে গেল, কিংবা এমনভাবে হলো যে মানে ছুটি ঈদের সময় হয়তো যানবাহন বন্ধ, কিন্তু হঠাৎ করে যানবাহন চালু হয়ে গেল। তাহলে দেখা যাচ্ছে সমন্বয় খুব গুরুত্বপূর্ণ। তাহলে ভ্যাকসিনেশনের ক্ষেত্রেও আসলে সমন্বয় যখন হতে হবে তখন কাউকে না কাউকে একটা কোঅর্ডিনেশনের, সমন্বয়কারীর দায়িত্ব পালন করতে হবে। এই ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে স্টুয়ার্ডশিপ রোল অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে, এখন ভ্যাকসিনের একটা গাড়ি যাচ্ছে, যদি একটা ট্রাফিক জ্যামে পড়ে যায় তাহলে কীভাবে এটা মানে ম্যানেজ করা হবে? তাহলে ওই মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা, মানে যানবাহন, তারপরে বিদ্যুৎ, সবার সহযোগিতা, এটা এক। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যদি শুধুমাত্র এই ভ্যাকসিনটার উপরে আশা করে বসে থাকি, অনেক সময় দেখা যায় যে বিশেষ কোনো ভ্যাকসিন বিশেষ জনগোষ্ঠীর উপর যা কার্যকর হয় তার চাইতে হয়তো আরো অন্য ভ্যাকসিনের জন্য অপশন থাকতে হতে পারে। কাজে আমাদেরকে এখন চোখ কান খোলা রেখে বিভিন্ন অন্য ভ্যাকসিনের যেসব সুযোগ, যেসবগুলোকে অনেক দামি মনে করছি, সেগুলোকেও হয়তো আমরা যদি ঠিকমতো এগিয়ে যাই তাহলে হয়তো দেখা যাবে তাদের দামও
আমাদের সঙ্গে একটা নেগোসিয়েশন হতে পারে। জি। কোভ্যাক্সের মাধ্যমে যেগুলো আসবে সেখানে কিন্তু ডাইভার্সিটি থাকবে, সেটার ব্যাপারে আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। প্লাস হচ্ছে যে আমাদের যে সংরক্ষণ প্রক্রিয়াতে যে ঘাটতিগুলো রয়েছে, যাতে অনেকগুলো ভ্যাকসিন আমরা সংরক্ষণ করতে পারি। এমনকি কোনো কোনো ক্ষেত্রে -20 ব্যবস্থা, -70 লিমিটেড ব্যবস্থা যদি নাও পারি, -20 ব্যবস্থা কিন্তু দেশের প্রযুক্তিতেই সম্ভব। আচ্ছা। তাহলে সেগুলো করা, এবং সেই সঙ্গে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী একটি খুব চমৎকার ঘোষণা কালকে দিয়েছেন। আমি সত্যি বলতে কি এটিও একটি সুসংবাদ, অ্যান্টিবডি যে অনুমতি দিয়েছেন। জি। আমরা কি করে জানবো যে কতদিন থাকবে আমাদের ভ্যাকসিনের কার্যকারিতা? আমরা তো বেসলাইন অ্যান্টিবডি জানি না। জি। এখন খুব দ্রুত অ্যান্টিবডি আনতে হবে। ভ্যাকসিন দেওয়ার পরপরই যেন আমরা অ্যান্টিবডি মেজার করতে পারি, এবং শুধু পারমিশন দিলে হবে না, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে নোটিফিকেশন হয়ে খুব দ্রুত ডিজিডি এর মাধ্যমে যাতে এগুলোকে অনুমোদন দেওয়া হয়। প্রাইভেট পাবলিক সেক্টরে সুনির্দিষ্ট নীতিমালার আওতায় যেন প্রচুর অ্যান্টিবডি করার স্কোপ তৈরি হয়। থাকে। তাহলে হবে কি, আমাদের এইটা কতদিন থাকছে, রিইনফেকশন হচ্ছে কিনা, এগুলো যদি সঠিকভাবে আমরা না মাপতে পারি, তাহলে কিন্তু আবার ভ্যাকসিনেশন প্রক্রিয়াটি আমরা বুঝতে পারবো না যে কতটা সফল হচ্ছে। এবং আগামী যদি আমরা দীর্ঘসূত্রিতা করি, তাহলে কিন্তু আবার মানুষের মধ্যে উৎসাহ কমে যেতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের যে প্রক্রিয়া, প্রতিরোধ প্রক্রিয়াটা কতদিন যদি দীর্ঘায়িত না হয়, তাহলে আবার নতুন করে নেওয়ার প্রয়োজন হতে পারে কিনা, সেই সমস্যাগুলো চলে আসতে পারে। তার জন্য আমার যেদিক থেকে চ্যালেঞ্জগুলো, এই চ্যালেঞ্জগুলো হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টুয়ার্ডশিপ, সংরক্ষণ প্রক্রিয়া, ডাইভার্সিফিকেশন, আরও ভ্যাকসিনের জন্য নজর দেয়া, এবং অন্যান্য যে চ্যালেঞ্জগুলো, প্রচারের কথা আমি আগেই বলেছি, কমিউনিকেশনের জন্য খুব স্ট্রং। এটা তথ্য মন্ত্রণালয়ের হাতে ছেড়ে দিলে শুধু হবে না, তথ্য মন্ত্রণালয় সহযোগিতা করবেন, কিন্তু স্টুয়ার্ডশিপ থাকতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের হাতে, না হলে হবে না। ধন্যবাদ। আমরা একেবারে শেষ দিকে চলে আসছি, এবং ফারুক স্যার, আমরা যাবার আগে যেটি আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে ভ্যাকসিন এলো, আমাদের প্রস্তুতি রয়েছে, এবং সেটি একেবারে বাস্তবায়নের জায়গায় অবশ্যই যেরকম আমরা প্রত্যাশা রাখবো, জনগণের অবশ্যই অনেক সহযোগিতার প্রয়োজন আছে। আমরা যারা ভ্যাকসিন নেব, সব অপপ্রচারকে মোকাবেলা করে আমরা যেন সেই জায়গাটা তৈরি করতে পারি। যাওয়ার আগে যারা ভ্যাকসিনটি নেবেন প্রথম পর্যায়ে, তাদের উদ্দেশ্যে যদি আপনার কোনো মেসেজ থাকে, ছোট করে বলবেন। এটা সম্পর্কিত প্রশিক্ষণ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে দেওয়া হচ্ছে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে দেওয়া হচ্ছে। তবু আমি যেটি বলবো সেটি হলো যে সবচেয়ে বড় বিষয় হলো যাকে আপনি টিকা দিচ্ছেন তিনি মানসিকভাবে তৈরি কিনা, তিনি স্ব ইচ্ছায় এসছেন কিনা টিকা দিতে। গতকাল যেমন আমরা দেখেছি যে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে যে আমরা জোর করে কাউকে টিকা দেব না। এটাই ঠিক, জোর করে কাউকে টিকা দেওয়া দরকার নেই। তবে কেউ যেন আবার অপপ্রচারের কারণে টিকা নিতে অনীহা প্রকাশ করেন, সেটি যেন আবার না হয়। কারণ আমরা এই যতদিন পর্যন্ত আমাদের এই টিকাগুলোকে সবার কাছে পৌঁছাতে না পারবো, এটি একটি স্বাস্থ্যগত অধিকার। আমাদের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত যে স্বাধীনতা, যে স্বাধীন বাংলাদেশ, এই স্বাধীন বাংলাদেশের সংবিধানের বর্ণিত একটি অধিকার। অনেক দেশে এই কথাটি লেখা নেই, বাংলাদেশে কিন্তু লেখা আছে, এবং সেটি হলো যে আমার চিকিৎসা পাওয়ার অধিকার। আমার এই চিকিৎসা পাওয়ার অধিকারের একটি অংশ হচ্ছে যখন এই মহামারী হবে, সেই সময়টাতে আমি যেন অবশ্যই এটা সুরক্ষা পাই। এই টিকাটা সেই সুরক্ষা দেওয়ার জন্য যদি এটা আমরা ব্যবহার করি, আমাদের অনেক উপকার হয়। আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই রহমত চাইবো, তার কাছে আমরা আশ্রয় চাইবো। নির্ভরতা আমাদের সবচেয়ে বেশি মহান আল্লাহ তাআলার উপর। কিন্তু উনি যে ওসিলা করার কথা বলেছেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওসিলা করার কথা বলেছেন, তো সেখানে আমরা কিন্তু এই টিকা এবং ওষুধ, বিশেষজ্ঞদের, চিকিৎসকদের যে পরামর্শ, সেটি কিন্তু আমাদেরকে নিতে হবে, সেই সঙ্গে দুটোই আমাদের থাকবে। তো এই জায়গাটাতে আমাদের দেশের যে মানুষজন, তাদেরকে ব্যাপারটা মানে বোঝানোর দায়িত্ব, যেটা আমাদের একটু আগে লিয়াকত ভাই বললেন যে শুধু তথ্য মন্ত্রণালয়ের কাছে ছেড়ে দিলে হবে না, বিশেষজ্ঞরা যেন বলেন। আর এই লোকালি আমাদের এই যে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এই যে মসজিদের ইমাম সাহেবরা, আমাদের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে যে মন্দির, গির্জা, তাদের যারা পুরোহিত, তাদের যারা ফাদাররা আছেন, তাদেরকেও আমাদের এই সোশ্যাল মোটিভেশনের অংশ দিতে হবে। স্কুলের টিচার, প্রাইমারি স্কুলের টিচার, কলেজের টিচার, সমাজে এদের গণ্যমান্য ব্যক্তি যারা রয়েছেন, বুজুর্গ যারা রয়েছেন, গণ্যমান্য ব্যক্তি সকলকে। এবং সেই কারণে আমি মনে করি যে একটা সামাজিক ক্যাম্পেইন যদি, সোশ্যাল মোটিভেশন যদি আমরা করি, তাহলে কাজের। মানুষের নিরাপত্তার বিষয়ে একটা প্রশ্ন অনেকেরই থাকে যে এটা কেমন না কেমন। আসলে দেখুন, এই অতি
উন্নত দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের যে ফাইজারের টিকাটা, এটি 45,000 ভলান্টিয়ারের উপরে ফেজ 3 প্রয়োগ করা যে হয়েছে। ক্লিনিক্যাল ট্রায়াল, জি মডার্নার হয়েছে 30,000 লোকের উপর, জি অথচ এই অক্সফোর্ডের টিকাটা কিন্তু হয়েছে 48,000 লোকের উপর, জি এবং এটা হলো কমপক্ষে। এর চাইতে বেশিও বিভিন্ন জায়গায় হয়েছে, হয়েছে, ওগুলো জি। রিপোর্টের হিসাব। অতএব ভয় পাওয়ার কোনো আপনি দেখুন, সুযোগ নেই, এই যে টিকাটা, কারণও নেই। জি এটি 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 আপনার মেসেঞ্জার আরএনএ টিকা নয়, যেটি একটু আগে আমাদের সম্মানিত সহ আলোচকরা বলছিলেন। জি এটি এডিনো ভাইরাসের যে ভেক্টর জনিত টিকা, এবং এটি হচ্ছে তুলনামূলকভাবে বেশি নিরাপদ। বেশি না। আর ইন্ডিয়ার যে সিরাম ইনস্টিটিউট তারা তৈরি করছে, দেখুন তাদের ফর্মুলায় তৈরি করছে না। জি এটাকে আমরা বলি অনেকটা টোল ম্যানুফ্যাকচারিং এর মতো, জি যে আপনি অক্সফোর্ডের টিকাটাকেই শুধু ওরা বানিয়ে দেবে, বানিয়ে যেহেতু ওদের দিচ্ছে, কারখানা আছে। জি স্যার, আমরা আর একেবারে তার শেষ মানেটা দিকে চলে হলো- এসেছি। জি হ্যাঁ, তার মানেটা হলো যে বিরিয়ানির ফর্মুলাটা আপনারই, জি। কিন্তু আমার বাড়িতে তৈরি হচ্ছে আমার দেখছি তাই বড়। বলে একেবারে গুণগত মান খারাপ হয়ে গেছে সেটি ভাবার কোনো সুযোগ নেই, আমরা নিশ্চিন্তে সেটি নিতে পারি। আমরা একেবারে শেষ দিকে এসে জনাব নাজমুল, আপনার কাছ থেকে যাবার আগে একেবারে 30 সেকেন্ডে একটু শুনবো দর্শক উদ্দেশ্যে, যদি আপনার কিছু বলার থাকে। আমরা টিকাদানের যে কর্মসূচি আছে এটি চলবে, এটি চালিয়ে যেতে হবে সমস্ত অপপ্রচারকে পেছনে ফেলে। এর পাশাপাশি কিন্তু ব্যক্তিগত সুরক্ষার যে অভ্যাসগুলো গত 1 বছরে আমরা শিখেছি, রাইট মাস্ক ব্যবহার করা, হ্যান্ড স্যানিটাইজ করা, নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রেখে চলা, জনসমাবেশ না করা, এইটি করবার জন্য প্রত্যেককে কিন্তু অনুপ্রাণিত করতে হবে। তাহলেই আমরা পুরো জাতি যখন নিরাপদ হয়ে যাব, ব্যক্তি আমিও তখন নিরাপদ থাকবো। Right. এবং এটি আমরা সবাইকে মিলেমিশে করতে হবে, তাহলেই কেবল আমরা এই করোনাকে পরাস্ত করতে জি, পারবো। এবং আমরা বিশ্বাস করি এটি আমরা করব। জি অবশ্যই, ইনশাল্লাহ আমরা অবশ্যই সকলে মিলে যদি প্রচেষ্টা চালাই, প্রত্যেক নাগরিকের দায়িত্ব রয়েছে, আমরা সরকারকে সহযোগিতা করব, সকল সহযোগিতার মাধ্যমে আমরা এই সমস্ত অপপ্রচারকে পিছনে ফেলে সামনের দিকে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, এই করোনা ভাইরাসের প্রতিষেধকের টিকা নেওয়ার ক্ষেত্রে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। আপনাকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ অধ্যাপক ডক্টর লিয়াকত আলী, ধন্যবাদ অধ্যাপক আবু ফারুক, অধ্যাপক ডক্টর মোহাম্মদ নাজমুল ইসলাম, তিনজনকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এফিলে 21 রাতের আজকে আলোচনা এখানে শেষ করছি। শুভরাত্রি, সবাই নিরাপদে থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।